আজকের ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত। শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সাথে যে ক্লাসটি করব তা হচ্ছে তোমাদের হিসাব বিজ্ঞান তৃতীয় অধ্যায় দুতরফা দাখিলা পদ্ধতি অধ্যায়ের অনুশীলনীর 3 নম্বর যে প্রশ্নটি রয়েছে সেই প্রশ্নটি আজকের ক্লাসে আমি তোমাদের সমাধান করে দেব। তো তোমরা মনোযোগ সহকারে ভিডিওটি দেখবে, বুঝতে অসুবিধা হলে কমেন্ট করবে অথবা ভিডিওটি একটু টেনে দেখবে। তো শিক্ষার্থীরা, চলো সরাসরি আমরা প্রশ্নে চলে যাই। লক্ষ্য করো প্রশ্নটি, আব্দুর রহমান এন্টারপ্রাইজ 2017 সালের মার্চের 1 তারিখের নগদ 2,40,000 টাকা, 56,000 টাকা যন্ত্রপাতি, 21,000 টাকার পণ্যদ্রব্য নিয়ে ব্যবসা আরম্ভ করেন। উক্ত মাসে অন্যান্য লেনদেন। শিক্ষার্থীরা দেখো, তিনি 3 ধরনের আইটেম নিয়ে ব্যবসা শুরু করেছে। প্রথমে নগদ 2,40,000 টাকা, 56,000 টাকা যন্ত্রপাতি, 21,000 টাকার পণ্যদ্রব্য নিয়ে তিনি ব্যবসা আরম্ভ করেন মার্চের 1 তারিখ। তো দেখো, মার্চের 3 তারিখ বলেছে কাশেম ট্রেডার্সের নিকট পণ্য ক্রয় 34,000 টাকা। মার্চের 6 তারিখ জাহিদ স্টোরের নিকট বিস্কুট বিক্রি করেন 15,000 টাকা। মার্চের 7 তারিখ দোকান ভাড়া প্রদান 16,500 টাকা। মার্চের 10 নগদে পণ্য বিক্রয় 75,000 টাকা। মার্চের 17 নগদে পণ্য ক্রয় 35,000 টাকা। মার্চের 19 কেক বিক্রয় 60,000 টাকা। 21 তারিখ জনতা ট্রেডার্সের নিকট থেকে ময়দা ক্রয় 17,500 টাকা। 28 তারিখ মালিক নিজ প্রয়োজনে ব্যবসা থেকে উত্তোলন করেন 4,500 টাকা। তো শিক্ষার্থীরা, এই উদ্দীপকের আলোকে দেখো আমাদের ক খ গ 3টা প্রশ্ন দিয়েছে। ক নং প্রশ্নে বলেছে দেখো বিক্রয়ের পরিমাণ নির্ণয় করো। খ নং প্রশ্নে বলেছে দেখো 1, 3, 7 ও 10 তারিখের লেনদেনগুলোর বিবরণী ছকে হিসাব সমীকরণের উপর প্রভাব দেখাও। এই যে 1 তারিখ, এই যে 1 তারিখ তো হচ্ছে একেবারে উপরে রয়েছে। 1 তারিখ, 3 তারিখ, 7 তারিখ আর হচ্ছে 10 তারিখ, এই তারিখগুলোর আলোকে একটা আমাদের হিসাব সমীকরণের প্রভাব দেখাতে বলা হয়েছে। আর গ নম্বরে বলেছে দেখো 6, 17, 19, 28 তারিখের লেনদেনের ডেবিট ক্রেডিট নির্ণয় করো। অর্থাৎ এই যে 6 তারিখ, 17 তারিখ, তারপরে হচ্ছে যে 19 তারিখ আর 28 তারিখ, এই লেনদেনগুলোকে ডেবিট ক্রেডিটের মাধ্যমে নির্ণয় করে আমাদের অঙ্কটা সমাধান করতে বলা হয়েছে। তো শিক্ষার্থীরা, চলো আমি তোমাদের পর্যায়ক্রমে ক খ গ 3টি প্রশ্নেরই সমাধান করে দিচ্ছি। তো শুরুতে দেখো ক নং প্রশ্নের দিকে যদি দেখি আমরা, ক নং প্রশ্নে বলেছে বিক্রয়ের পরিমাণ নির্ণয় করো। তো শিক্ষার্থীরা দেখো, আমি ক নং প্রশ্নটা করি। বিক্রয়ের পরিমাণ নির্ণয়। বিক্রয়ের পরিমাণ নির্ণয়, তো তার নিচে আমি একটা ছোট করে ঘর করব। ঘরটা তোমরা প্রত্যেকে জানো, সহজ ঘর। প্রথম ঘরটা কি? তারিখ। তো লিখি আমি তারিখ। তারপরে ঘরটা বিবরণ। বিবরণের ঘরটা একটু তোমরা সবসময় বড় দিবে। বিবরণ। তারপরে 2টা ঘর, একটা হচ্ছে বিস্তারিত টাকা আর একটা হচ্ছে আমার পরিমাণ টাকা। তো লিখি টাকা টাকা। তারিখ, বিবরণ, টাকা টাকা। যেহেতু অঙ্কটা 2017 সালে, তো লিখলাম 2017 সালে। কোন মাসের? মার্চ মাসের। তো শিক্ষার্থীরা, ক নং প্রশ্নে বলেছে আমাদের বিক্রয়ের পরিমাণ বের করতে। তো একটু লক্ষ্য করো তো এই উদ্দীপকটার দিকে দেখে যে কোথায় কোথায় বিক্রয় রয়েছে। শিক্ষার্থীরা, এই অঙ্কটার ভিতরে যে 6 নং এ আমাদের একটা বিক্রয়ের কথা বলেছে। জাহিদ স্টোরস এর নিকট বিস্কুট বিক্রয় 15,000 টাকা। এছাড়া আরো বিক্রয় রয়েছে দেখো 10 তারিখে নগদে পণ্য বিক্রয় 75,000 টাকা। আর রয়েছে দেখো এই যে 19 তারিখে রয়েছে কেক বিক্রয় 60,000 টাকা। তো এছাড়া আর কোনো বিক্রয়ের কথা বলা নাই, 3টা বিক্রয়ের কথা বলা হয়েছে। তো এখন আমি এই 3টা বিক্রয়কে এখানে অঙ্কের ভিতরে আনবো। যেহেতু প্রথম হচ্ছে 6 তারিখ, তো 6 তারিখ আনি। কি বলেছে? জাহিদ স্টোরস এর নিকট বিস্কুট বিক্রয়। তো লিখি, যেহেতু এটা, এই বিক্রয়টা হচ্ছে আমার দেখো বাকিতে। যেহেতু প্রতিষ্ঠানের নাম দেওয়া রয়েছে, তার মানে এই বিক্রয়টা কিভাবে হয়েছে? আমাদের বাকিতে। তো আমি সহজে ছোট করে লিখে ফেলতে পারি যে ধারে বিক্রয়। ধারে বিক্রয়। ধারে বিক্রয় কত টাকা? দেখো, ধারে বিক্রয় 15,000 টাকা। তো 15,000 টাকা লিখলাম আমি বিস্তারিত টাকা করে। শিক্ষার্থীরা, তুমি ইচ্ছা করলে সম্পূর্ণ লাইনটাও লিখতে পারো। লিখতে পারো জাহিদ স্টোরস এর নিকট বিস্কুট বিক্রয়, এই লাইনটাও তুমি লিখতে পারো, কোনো সমস্যা নেই। তবে আমি সংক্ষেপে লিখলাম। তো মার্চের এরপরে কয় তারিখ রয়েছে? দেখো 10 তারিখ। তো দিব আমি 10 তারিখ। 10 তারিখে কি বলেছে? দেখো নগদে পণ্য বিক্রয়। তাহলে এবার লিখি নগদে বিক্রয়। নগদে বিক্রয়। শিক্ষার্থীরা, নগদে কত টাকা বিক্রি করা হয়েছে? দেখো 75,000 টাকা। তো লিখলাম আমি 75,000 টাকা। তো এর পরবর্তীতে রয়েছে দেখো কয় তারিখ? এর পরবর্তীতে 19 তারিখ। তো লিখবো এবার 19 তারিখ। 19 তারিখ কি বিক্রি করা হয়েছে? দেখো কেক বিক্রয়। তো লিখি এখানে আমি কেক বিক্রয়। কেক বিক্রয়। তো কেক বিক্রয় কত টাকা? 60,000 টাকা। তো এই যে লিখলাম আমি 60,000 টাকা। তো আমার 3টা লেনদেনে বিক্রয়ের কথা বলা হয়েছে। 3টা লেনদেন কিন্তু আমার উঠানো হয়ে গেছে। এবার আমি যোগ করব। তো 15,000 আর 75,000 হয় হচ্ছে তোমার 90,000। 90,000 আর 60,000 হচ্ছে 1,50,000। তো এই 1,50,000 টাকাই হচ্ছে আমার জন্য মোট বিক্রয়ের পরিমাণ। তো শিক্ষার্থীরা,
আশা করি তোমরা ক অংশটা খুব সহজে সুন্দরভাবে বুঝতে পেরেছো। তারপরে যদি বুঝতে অসুবিধা হয় ভিডিওটা একটু টেনে দেখো। শিক্ষার্থীরা, ক অংশটি সমাধানের পরে চলো আমরা খ অংশটি সমাধান করি। লক্ষ্য করো, খ অংশে আমাদের বলেছে 1, 3, 7 ও 10 তারিখের লেনদেনগুলোর বিবরণী ছকে হিসাব সমীকরণের উপর প্রভাব দেখাও। তো এই যে 1 তারিখটা কিন্তু আমাদের এখানে রয়েছে। শিক্ষার্থীরা লক্ষ্য করো, এই যে প্রথমেই উপরেই উদ্দীপকের ভিতরে দিয়ে দিয়েছে আমাদের 1 তারিখ, এরপরে আমার এই যে 3 তারিখ, এরপরে আর বলেছে 6 তারিখ, না 6 তারিখ বলে নেই, 7 তারিখ, 1 তারিখ, 3 তারিখ, 7 তারিখ আর হচ্ছে 10 তারিখ। এই 4 তারিখের আলোকে আমাদের যে বিবরণী ছকের প্রভাব, অর্থাৎ আমি তোমাদের যখন দ্বিতীয় অধ্যায় করিয়েছি, দ্বিতীয় অধ্যায়ে প্রায় অনুশীলনী প্রশ্নের ভিতরে আমি তোমাদের বিবরণী ছকের প্রভাব করিয়েছি। তো ওই প্রভাবটাই আমাদের এখানে এই অঙ্কের ভিতর আমাদের করতে হবে। তো প্রভাব করার জন্য আমরা শিক্ষার্থীরা প্রথমে দেখো কি করে রেখেছি। এখানে আমি তোমাদের জন্য প্রথমে প্রভাবের একটা ঘরটা কিছুটা অর্ধেক করে রেখেছি, বাকি অর্ধেক তোমাদের সাথে করব। তো শিক্ষার্থীরা, এখানে আমি কিন্তু প্রভাব করার জন্য যে সমীকরণটা আমাদের প্রয়োজন সেই সমীকরণটা লিখে রেখেছি। অর্থাৎ আমাদের যে হিসাব সমীকরণটা রয়েছে এ সমান এল প্লাস ওই, এই হিসাব সমীকরণটা লিখেছি, যেখানে ওই বা মালিকানা সত্ত্ব যার উপাদান হচ্ছে 4টা, মূলধন যোগ আয় বিয়োগ ব্যয় বিয়োগ উত্তোলন। তো শিক্ষার্থীরা দেখো, এখানে যে ঘরটা করেছি তারিখ উদ্বৃত্ত মন্তব্য, যেটা একেবারে কমন ঘর করেছি। তো শিক্ষার্থীরা এবার আসো আমরা একটু প্রশ্নটা পড়ি। 1 তারিখে কি বলেছে দেখো। 1 তারিখে নগদ 2,40,000 টাকা, 56,000 টাকার যন্ত্রপাতি, 21,000 টাকার পণ্যদ্রব্য নিয়ে ব্যবসা আরম্ভ করেন। শিক্ষার্থীরা, মালিক 1 তারিখে যা কিছু দেন দায় ব্যতীত সকল কিছু আমাদের জন্য মূলধন। তো এখানে দেখো 1 তারিখে কি দিয়েছেন। 1 তারিখে দেখো প্রথমে দিয়েছেন তিনি নগদ অর্থ, নগদ কত, 2,40,000 টাকা। তাহলে এটাকে বলবো আমরা নগদান হিসাব, 2,40,000 টাকা। এছাড়া দিয়েছেন, দেখো কি দিয়েছেন, 56,000 টাকার যন্ত্রপাতি দিয়েছেন। তার মানে এই যে যন্ত্রপাতি হিসাব, যন্ত্রপাতি কত টাকা দিয়েছেন, 56,000 টাকা দিয়েছেন। এছাড়া আরো কি দিয়েছেন দেখো, এই যে 21,000 টাকার কি পণ্য দ্রব্য দিয়েছেন। দ্রব্য বলতে আমরা বুঝি হিসাব বিজ্ঞানের ভাষায় ক্রয় এবং বিক্রয়কে। তো এখানে যেহেতু পণ্য দ্রব্য নিয়ে ব্যবসা আরম্ভ করা হলো, তার মানে ব্যাপারটা হচ্ছে কি, পণ্যগুলো ক্রয় করে মালিক আমার ব্যবসা প্রতিষ্ঠানে দিয়েছেন যাতে আমি পরবর্তীতে এগুলো বিক্রি করতে পারি। তার মানে কি, এই পণ্য দ্রব্যটা হচ্ছে আমাদের জন্য ক্রয়। তার মানে দেখো তো মালিক 1 তারিখে কি কি দিল। প্রথমে দিল দেখো 1 তারিখে, দেখো নগদ হিসাব, নগদান টাকা দিয়েছে, এই জন্য নগদান হিসাব দিয়েছে, যন্ত্রপাতি দিয়েছে, পণ্যদ্রব্য। আর মালিক 1 তারিখে যা কিছু দেয় দায় ব্যতীত সকল কিছু আমাদের জন্য মূলধন, এই জন্য দেখো আমি লিখেছি মূলধন। এই যে ব্যাখ্যাগুলো করে রেখেছি 1 তারিখের ব্যাখ্যা, নগদান হিসাব, যন্ত্রপাতি হিসাব, ক্রয় হিসাব, মূলধন হিসাব, অর্থাৎ প্রতিটা যে এই 1 তারিখে যে পক্ষগুলো রয়েছে সেই পক্ষগুলো আমি এখানে বের করে রেখেছি। এরপরে দেখো তো 3 তারিখে কি বলেছে, কাশেম ট্রেডার্স এর নিকট পণ্য ক্রয়। কার কাছ থেকে করেছে, কাশেম ট্রেডার্স। দেখো প্রতিষ্ঠানের নাম দেওয়া রয়েছে, আর তোমরা নিশ্চয়ই জানো প্রতিষ্ঠানের নাম দেওয়া থাকলে লেনদেনটি সংগঠিত হয় বাকিতে। তার মানে এই যে পণ্যটা ক্রয় করা হয়েছে, এই পণ্যটা ক্রয় করা হয়েছে ধারে। ধারে ক্রয়ের যে দুটি পক্ষ রয়েছে সেই দুটি পক্ষ হচ্ছে ক্রয় হিসাব ডেবিট আর পাওনাদার হিসাব ক্রেডিট। তো শিক্ষার্থীরা দেখো আমি এখানে লিখে রেখেছি যে ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট, অর্থাৎ দুটি করে পক্ষ আমি আগে বের করে রাখছি, কারণ যাতে করে আমার এই যে বিবরণী ছকের ঘরটা, এই ঘরটা করতে সুবিধা হয়। পরবর্তীতে দেখো অনুরূপভাবে এই যে 7 তারিখে দেখো কি বলেছে, দোকান ভাড়া প্রদান। এই যে দোকান ভাড়া প্রদান কত, 16,500 টাকা। তো এটা দুটো পক্ষ হচ্ছে ভাড়া হিসাব নগদান হিসাব। আর 10 তারিখে নগদে পণ্য বিক্রয়, এটা দুটো পক্ষ হচ্ছে নগদান হিসাব বিক্রয় হিসাব। তো শিক্ষার্থীরা এখানে যদি তোমরা লক্ষ্য করো সম্পদ কি কি রয়েছে, নগদান সম্পদ, যন্ত্রপাতি সম্পদ, ক্রয় হচ্ছে আমাদের জন্য মালিকানা সত্ত্ব বা ব্যয়, মূলধন আমাদের জন্য মালিকানা সত্ত্ব বা মূলধন, ক্রয় হিসাব হচ্ছে আমাদের জন্য মালিকানা সত্ত্ব বা ব্যয়, আর পাওনাদার হচ্ছে আমাদের জন্য দায়, ভাড়া হচ্ছে আমাদের জন্য ব্যয় বা মালিকানা সত্ত্ব, নগদান আমাদের জন্য সম্পদ, নগদান আমাদের জন্য সম্পদ, বিক্রয় আমাদের জন্য মালিকানা সত্ত্ব বা আয়। তো শিক্ষার্থীরা দেখো আমার এই যে সমীকরণের মাধ্যমে যে আইটেম গুলো রয়েছে সেগুলো কিন্তু আমি এখানে পাশে লিখে ফেলেছি। এখন আমার কাজ হচ্ছে বিবরণী ছকটা করা। তো বিবরণী ছক করার জন্য প্রথমে আমি একটু পিছন থেকে আসবো, অর্থাৎ দেখো আমি তারিখ উদ্বৃত্ত মন্তব্য করেছি, এবার পিছন থেকে এই সমীকরণটাকে আমি মিলাম। তো তোমরা নিশ্চয়ই জানো যে আমাদের যে মালিকানা সত্ত্ব রয়েছে এই মালিকানা সত্ত্বের জন্য আলাদা কোনো ঘর হবে না। 4টা আইটেম যেহেতু রয়েছে এখানে, মূলধন, আয়, ব্যয়, উত্তোলন, এই 4টা আইটেমের জন্য একটা নির্দিষ্ট ঘর, এই ঘরটার নাম হচ্ছে ওই বা মালিকানা সত্ত্ব। তো দেখো আমি লিখে দিলাম এটা নির্দিষ্ট ঘর ওই। এটার ভিতর কি কি যাবে, ক্যাপিটাল প্লাস রেভিনিউ মাইনাস এক্সপেন্সেস মাইনাস ড্রয়িংস। তো দেখো আমি এই যে মালিকানা সত্ত্বের জন্য একটা নির্দিষ্ট ঘর করলাম। তারপরে রয়েছে কি আমার, দেখো প্লাস, এই দেখো আমি প্লাসের ঘর করলাম। এবার হচ্ছে এল। এল মানে হচ্ছে আমাদের জন্য দায়। আমার
এই যে অঙ্কটার ভিতরে এই যে উপাদানগুলোর ভিতরে যে কয়টা পৃথক পৃথক দায় থাকবে, প্রতিটা পৃথকের দায়ের জন্য আমি আলাদা আলাদা ঘর করব। তো শিক্ষার্থীরা দেখি এখানে কয়টা দায় রয়েছে। তো শিক্ষার্থীরা দেখো এই উদ্দীপকটাকে আমি যখন ব্যাখ্যা করলাম, এখানে যে যখন ভেঙে রাখলাম প্রতিটা উপাদান, তখন আমি এখানে দায় পাচ্ছি, দেখো এই যে একটা দায় পাচ্ছি। পাওনাদার হচ্ছে আমার একমাত্র এখানে দায়, এছাড়া কোনো দায় নাই। তাই দায়ের জন্য আমি একটাই ঘর করব। তো লিখবো আমি এখানে এল। এল এর নামটা কি দিব? দায়ের নাম হচ্ছে পাওনাদার। তো শিক্ষার্থীরা দেখো আমি লিখলাম পাওনাদার। তো দায়ের পরবর্তীতে রয়েছে দেখো আমার সমান, এই জন্য আমি দেখো একটা সমানের ঘর দিলাম। দায়ের মতো ঠিক সম্পদও ঠিক একই রকম, অর্থাৎ যতগুলো পৃথক পৃথক সম্পদ রয়েছে প্রতিটা পৃথক পৃথক সম্পদের জন্য আমি আলাদা আলাদা ঘর করব। তো শিক্ষার্থীরা দেখি এখানে কি কি সম্পদ রয়েছে। দেখো এই যে এখানে আমার নগদান হিসাব রয়েছে, দেখো এখানে নগদান হিসাব রয়েছে, এখানে নগদান হিসাব রয়েছে। তো দেখো প্রতিটা এখানে তিনটা নগদান রয়েছে, তিনটার জন্য আমি একটা নগদান হিসাবের ঘর করব। এছাড়া আর কি রয়েছে দেখো, এখানে যে যন্ত্রপাতি রয়েছে সম্পদ, এছাড়া আর কোনো কিন্তু সম্পদ নাই। তো যন্ত্রপাতির জন্য আমি একটা ঘর করব। তো শিক্ষার্থীরা আমার সম্পদ পাশে আমি দুইটা সম্পদ পেলাম পৃথক, তো আমি দুইটা সম্পদের জন্য আমি এই দেখো দুইটা সম্পদের ঘর করলাম। প্রথম ঘরটা লিখলাম আমি নগদ, পরের ঘরটা আমার কি? যন্ত্রপাতি। তো শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই ঘরটা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো আমি কিভাবে ঘরটা করেছি। ঠিক এই নিয়মে যদি তুমি ঘরটা করার চেষ্টা করো, আশা করি তুমি নিশ্চিত কোনো ভুল করবে না। তো শিক্ষার্থীরা চলো এবার আমাদের মূল কাজ, অর্থাৎ অঙ্কটা পোস্টিং দেওয়াটাই হচ্ছে আমাদের মূল কাজ, সেটা করি। যেহেতু 2017 সালের অঙ্ক, প্রথমে আমি তারিখের ঘরে 2017 সাল লিখলাম। মার্চ মাসের অঙ্ক, মার্চের তারিখ মার্চ লিখলাম। 1 তারিখে যেহেতু অঙ্ক বলেছে 1 তারিখ লিখলাম। তো শিক্ষার্থীরা মার্চের 1 তারিখে কি কি রয়েছে দেখো, এখানে দেখলো তুমি পাও নগদান হিসাব রয়েছে, যন্ত্রপাতি হিসাব রয়েছে, ক্রয় হিসাব রয়েছে, মূলধন হিসাব রয়েছে। তো নগদান মানে এই ঘরে টাকা যাবে, এই যে নগদের ঘর। যন্ত্রপাতি মানে এই ঘরে টাকা যাবে, যন্ত্রপাতির ঘর। ক্রয় মানে কি? দেখো ক্রয় মানে হচ্ছে ব্যয়, ব্যয়ের ব্যয়ের কোথায় রয়েছে? ব্যয় রয়েছে আমাদের ওইর ভিতরে, যেখানে আমি লিখে রেখেছি। তার মানে ব্যয়ের টাকাটা যাবে এই ঘরে। এর পরবর্তীতে রয়েছে দেখো মূলধন। মূলধনের সাথে কি? ওই মূলধন হচ্ছে আমাদের এই যে ওই, দেখছো? তো এই ওইর জন্য আমার এই ঘরে টাকা যাবে। দেখো একই ঘরে দুইটা আইটেম যেতেই পারে, কোনো সমস্যা নেই এটা। তো এবার টাকাগুলো আমি বসাই। তো দেখো 1 তারিখে নগদে কত ছিল? 2,40,000। তো আমি লিখি যে দেখো 2,40,000। তো পরবর্তীতে দেখো যন্ত্রপাতি কত রয়েছে? যন্ত্রপাতি 56,000, এই যে লিখলাম আমি দেখো 56,000। এর পরবর্তীতে রয়েছে কি দেখো ক্রয়, এই যে পণ্য দ্রব্যটাকে আমরা বলি ক্রয়, ক্রয় রয়েছে কত? 21,000। তো লিখলাম আমি এই যে দেখো 21,000। তো শিক্ষার্থীরা এবার আসো মূলধন। তোমাদের আমি বলেছি যে দায় ব্যতীত সকল কিছুই হচ্ছে আমাদের জন্য মূলধন। তো যেহেতু মালিক 1 তারিখে এই যে নগদ টাকা দিয়েছে, যন্ত্রপাতি দিয়েছে, পণ্যদ্রব্য দিয়েছে, এই তিনটাই হচ্ছে আমার জন্য মূলধন। তো এই তিনটাকে অর্থাৎ 2,40,000 টাকা, 56,000 টাকা আর 21,000 টাকাকে যদি যোগ করো, তাহলে দাঁড়াচ্ছে 3,17,000 টাকা। তো শিক্ষার্থীরা এবার একটু আমার আর একটু কাজ রয়েছে। কাজটা হচ্ছে কি দেখো, এখানে আমি তোমাদের আগের অঙ্কগুলোতে লিখেছিলাম যে সম্পদ যদি ডেবিট পাশে বসে তাহলে প্লাস হবে, আর যদি ক্রেডিট পাশে বসে মাইনাস হবে। দায় সম্পদের উপর উল্টো, দায় যদি ডেবিটে বসে তাহলে মাইনাস, আর ক্রেডিটে বসলে প্লাস। তো শিক্ষার্থীরা একটু লক্ষ্য করো, এখানে নগদান হিসাব সম্পদ, সম্পদ বসেছে ডেবিটে, তার মানে এটা প্লাস। যন্ত্রপাতি সম্পদ, সম্পদ বসেছে ডেবিটে, তার মানে এটাও প্লাস। ক্রয়, ক্রয় হচ্ছে আমাদের জন্য ব্যয়, ব্যয়ের আগে দেখো আমার জন্য কি চিহ্নটা রয়েছে? ব্যয়ের আগে দেখো আমার জন্য মাইনাস রয়েছে, তাই আমি কি করলাম? এটাকে মাইনাস করলাম। এর পরবর্তীতে মূলধন, মূলধনের আগে দেখো কি রয়েছে? প্লাস রয়েছে, তার মানে এটা আমার প্লাস। তো এখানে ক্রয়ের জন্য আমি একটা মন্তব্য লিখবো, ক্রয়ের জন্য মন্তব্যটা হচ্ছে ব্যয়, আর মূলধনের জন্য মন্তব্য হচ্ছে মূলধন। শিক্ষার্থীরা আমি যখনই এই ওইর ঘরে কোনো টাকা বসাতে পারবো তখনই আমি একমাত্র মন্তব্য দিব, নয়তো আমার মন্তব্য দেওয়ার দরকার নেই। তো শিক্ষার্থীরা এবার উদ্বৃত্ত করি, দেখো উদ্বৃত্ত নামাই। তো এখানে যে 2,40,000 টাকাই নামবে, এই 2,40,000 টাকা, এখানে 56,000 টাকা উদ্বৃত্ত নামলো, এখানে সমান, এখানে যোগ। আর এখানে এই 21,000 টাকা যদি 3,17,000 টাকা থেকে বিয়োগ করি, তাহলে দাঁড়ায় 2,96,000 টাকা। তো এটাই হচ্ছে আমার 1 তারিখের সমাধান। এবার শিক্ষার্থীরা আসো 3 তারিখ। 3 তারিখের দিকে যদি তুমি ব্যাখ্যার দিকে দেখো, তাও কিন্তু তুমি করতে পারো খুব সহজে। 3 তারিখে ব্যাখ্যা রয়েছে কি? ক্রয় হিসাব আর কি? পাওনাদার হিসাব। ক্রয়ের ঘর কি দেখো ওই, তার মানে এই ঘরে টাকা যাবে, আর পাওনাদারের ঘর কি? এল, তার মানে এই ঘরে টাকা যাবে। তো শিক্ষার্থীরা এবার আমি লিখি এই যে মার্চের 3 তারিখ। দেখো উদ্বৃত্তর একটু নিচে বসাবো আমি, টাকাটা আমি এই তারিখ বরাবর বসাবো। তো কত টাকা দেখো? 34,000 টাকা। তো এবার আমি লিখবো 34,000 টাকা, এখানে দেখো এই 34,000 টাকা, এই 34,000 টাকা লিখলাম। এবার আসো আবার সেই যোগ বিয়োগের কথা চিন্তা করি। শিক্ষার্থীরা ক্রয়টা কি?
ক্রয়টা হচ্ছে আমাদের জন্য ব্যয়, আর ব্যয়ের আগে কি রয়েছে মাইনাস, তাই দেখো আমি এই যে মাইনাস করে দিলাম। আর পাওনাদারটা আমাদের জন্য কি এল। এল যদি অর্থাৎ পাওনাদার যদি অথবা দায় যদি আমার ক্রেডিট পাশে বসে তাহলে কি করতে হয় প্লাস। দেখো দায়টা কোন পাশে বসেছে ক্রেডিট পাশে, তার মানে এটা কি করতে হবে প্লাস। তো এবার আমি আবার একটা মন্তব্য এখানে লিখে দিই, ক্রয় যেহেতু তার মানে ক্রয় হচ্ছে আমার জন্য ব্যয়, ব্যয় হলো। তো আবার উদ্বৃত্ত নামাই, এখানে 2,40,000, 2,40,000ই বসবে। এখানে 56,000, 56,000ই বসবে। এখানে সমান, এখানে 34,000, 34,000ই নামবে। এখানে যোগ। আর এবার দেখো 2,96,000 টাকা থেকে যদি 34,000 বিয়োগ করি তাহলে দাঁড়াচ্ছে 2,62,000 টাকা। এই 2,62,000 টাকা। তো 3 তারিখের কাজ শেষ। এবার কয় তারিখ? 7 তারিখ। তো শিক্ষার্থীরা দেখো আমি লিখলাম 7 তারিখ। 7 তারিখে কি দোকান ভাড়া প্রদান, এটা দুইটা পক্ষ কি ছিল ভাড়া হিসাব নগদান হিসাব। তাহলে তোমরা বলো কোন কোন ঘরে যাবে? এক যাবে হচ্ছে আমাদের কোন ঘরে ভাড়ার ঘরে, তার মানে ভাড়া কি ওই, এই যে দেখো লিখে রেখেছি আমি এদিকে ওই। আরেক যাচ্ছে কোথায় আমার নগদের ঘরে, নগদের ঘরটা কোনটা এটা। তাহলে দেখো এবার টাকা কত 16,500, এবার টাকা বসাই। এই লিখলাম আমি 16,500 টাকা। আবার এই পাশেও লিখবো আমি ভাড়ার ঘরে অর্থাৎ ওইর ঘরে 16,500 টাকা। তো শিক্ষার্থীরা আবার একটু যোগ বিয়োগের কথা চিন্তা করো। নগদান, নগদান কোথায় বসেছে ক্রেডিট পাশে। আর নগদান যদি ক্রেডিট পাশে বসে তাহলে কি করতে হয় মাইনাস করতে হয়। অপরদিকে ভাড়া, ভাড়া আমাদের জন্য কি আয় না ব্যয়? ভাড়া আমাদের জন্য ব্যয়, আর ব্যয় থাকলে আমাদের কি করতে হয় এই দেখো ব্যয় থাকলে আমাদের করতে হয় মাইনাস, তাহলে এটাকে আমরা কি করব মাইনাস। এবার আবার এদিকে একটা মন্তব্য লিখি, যেহেতু মালিকানা সত্ত্বের ঘরে আসছে, ভাড়া হচ্ছে আমার জন্য ব্যয় তাহলে লিখলাম ব্যয়। তো শিক্ষার্থীরা আবার উদ্বৃত্ত নামাই। এবার এই 2,40,000 টাকা থেকে যদি 16,500 বাদ যায় তাহলে থাকছে 22,000, 2 লক্ষ, তাহলে থাকছে 2,23,500 টাকা। তো এখানে 56,000 টাকাই নামবে, এখানে সমান, এখানে 34,000, 34,000ই নামবে। এখানে যোগ, এখানে 2,62,000 টাকা থেকে যদি 16,500 যায় তাহলে দাঁড়াচ্ছে 2,45,500, 2,45,500 টাকা। তো শিক্ষার্থীরা দেখো 7 তারিখের কাজও শেষ। এবার হচ্ছে 10 তারিখ। 10 তারিখে কি বলেছে নগদে পণ্য বিক্রয় 75,000 টাকা। তাহলে এটার ব্যাখ্যা কি ছিল নগদান হিসাব বিক্রয় হিসাব। তো নগদান হিসাব দেখো, তার মানে আমার কি এই যে আমি এখানে প্রথমে তারিখটা লিখে নিই 10 তারিখ, নগদের ঘর কোনটা এটা। আর বিক্রয় যেহেতু আমার ওই বা আয় তাহলে এই বিক্রয়ের ঘরটা হচ্ছে এটা। তো এখন এই দুই ঘরে টাকা লিখবো। কত টাকা দেখো নগদে পণ্য বিক্রয় 75,000 টাকা, তাহলে দেখো আমি যে লিখলাম 75,000 টাকা। আবার এই ঘরে লিখলাম 75,000 টাকা। তো শিক্ষার্থীরা এবার যোগ বিয়োগের কথা চিন্তা করো। নগদান কি সম্পদ, সম্পদ যদি ডেবিটে বসে তাহলে কি করতে হয় শিক্ষার্থীরা দেখো ডেবিটে বসলে আমরা কি করব প্লাস করব, তার মানে এটা প্লাসই রয়েছে। আর বিক্রয় কি, বিক্রয় হচ্ছে আমাদের জন্য আয়। আর আয়, আয়ের আগে দেখো কি চিহ্ন রয়েছে, দেখো আয়ের আগে আমাদের রয়েছে প্লাস চিহ্ন, তার মানে এটাকে প্লাসই করতে হবে। তো শিক্ষার্থীরা আবার এখানে এখানে টেনে দেবো, আর এদিকে যেহেতু এটা আয় হয়েছে তার মানে লিখবো আয়। আবার উদ্বৃত্ত নামাবো। তো দেখো উদ্বৃত্ত এখানে 2,23,500 সাথে যদি 75,000 যোগ করি তাহলে হয় 2 লক্ষ, তাহলে হয় 2,98,500, 2,98,500। আর এখানে দাঁড়াচ্ছে 56,000, 56,000ই নামবে। এখানে সমান, এখানে 34,000ই নামবে যোগ। এবার 2,45,500 সাথে যদি 75,000 যোগ করি তাহলে দাঁড়াচ্ছে 3,20,500, 3,20,500। তো শিক্ষার্থীরা দেখো আমার মূল যে পোস্টিং অর্থাৎ 4টা লেনদেন, এই 4টা লেনদেন কিন্তু আমার পোস্টিং করা হয়ে গেছে। এবার হচ্ছে আমার ফাইনাল রেজাল্টটা টানার পালা। তো শিক্ষার্থীরা এবার কি করব আমি এই দুইটাকে যোগ করব, আর এদিক থেকে কি যোগ করব এই দুইটাকে যোগ করব, অর্থাৎ আমার যে সম্পদ রয়েছে এই সম্পদগুলোকে আমি প্রথমত যোগ করব। আর ওই দিক থেকে আমার যে দায় এবং মালিকানা সত্ত্ব রয়েছে দায় এবং মালিকানা সত্ত্ব আমি যোগ করব। সম্পদে দেখো দুইটা আইটেম রয়েছে, দুইটা আইটেম যোগ করব, অর্থাৎ 2,98,500 আর 56,000 যদি যোগ করি তাহলে দাঁড়াচ্ছে 3,54,000 টাকা। তো 3,54,000 টাকা। আর এই পাশে দেখো 34,000 টাকা আর 3,20,500 টাকা যদি যোগ করি তাহলেও দাঁড়াচ্ছে 3,54,000 টাকা। তো এর পরবর্তীতে আমার হিসাবটা ক্লোজ করে ঘরটাকে সুন্দর করে নিচ দিয়ে ক্লোজ করে দিবা। তো আশা করি এভাবে তোমরা অঙ্কটা যদি করো ভেঙে ভেঙে বুঝে বুঝে যদি করো খুব সহজে অঙ্কটা করতে পারবে। এই জাতীয় আর কোনো অঙ্কে তোমার কখনো ভুল হবে না আশা করি। শিক্ষার্থীরা খ অংশটির পরে এবার আমরা গ অংশটি সমাধান করব। শিক্ষার্থীরা লক্ষ্য করো, গ অংশে আমাদের বলেছে 6, 17, 19 এবং 28 তারিখের লেনদেনগুলো ডেবিট ক্রেডিট নির্ণয় করো। তো এই যে 6 তারিখ রয়েছে আমাদের, এই যে 6 তারিখ, এই 6 তারিখ, তারপরে এই যে 17 তারিখ,
এই যে 19 তারিখ এবং হচ্ছে 28 তারিখ, এই 4টা তারিখের আমাদের লেনদেনগুলো কি করতে বলেছে, ডেবিট ক্রেডিট নির্ণয় করতে বলেছে। তো দেখো ডেবিট ক্রেডিট নির্ণয় করার জন্য প্রথমে আমি এখানে ঘর করে রেখেছি তারিখ, পক্ষ হিসাব, ডেবিট ক্রেডিট, আর লাস্টের ঘরটা হচ্ছে আমার জন্য টাকা। তো শিক্ষার্থীরা এই ডেবিট ক্রেডিট নির্ণয় করার জন্য এখন আমি প্রথমে তারিখ লিখি, যেহেতু আমার এটা 2017 সালের মার্চ মাসের অঙ্ক, তো 2017 সালের মার্চ মাস লিখে রাখলাম। প্রথম অঙ্কটা হচ্ছে প্রথম কয় তারিখে, 6 তারিখে। তো 6 তারিখে কি হয়েছে শিক্ষার্থীরা একটু লক্ষ্য করো, জাহিদ স্টোরের নিকট বিস্কুট বিক্রয় 15,000 টাকা। শিক্ষার্থীরা এই লেনদেনটা কি নগদে সংগঠিত হয়েছে না বাকিতে সংগঠিত হয়েছে? নিশ্চয়ই বাকিতে সংগঠিত হয়েছে, কারণ বাকিতে এই যে এখানে বলে দিয়েছে জাহিদ স্টোর্স অর্থাৎ প্রতিষ্ঠানের নাম রয়েছে। তো বাকিতে বিক্রয়, আর বাকিতে বিক্রয়ের দুইটা পক্ষ হচ্ছে প্রাপ্য হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট। প্রাপ্য আরেকটা নাম হচ্ছে দেনাদার, তাহলে তুমি বলতে পারো দেনাদার হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। যেহেতু প্রতিষ্ঠানের নামটা রয়েছে, তার মানে তুমি কি করবা, দেনাদার হিসাব ব্র্যাকেটে প্রতিষ্ঠানের নামটা লিখবা ডেবিট, আর ক্রেডিট করবা কি, বিক্রয় হিসাব। তো দেখো কি করছি আমি, একটু লক্ষ্য করো, লিখছি আমি, দেখো আমি দেনাদারে লিখি, দেনাদার ব্র্যাকেটে যে প্রতিষ্ঠান জাহিদ স্টোর, তো লিখলাম জাহিদ স্টোর হিসাব। দেখো দেনাদার জাহিদ স্টোর হিসাব ডেবিট, এই লিখলাম আমি এটা ডেবিট। আর ক্রেডিট কি, ক্রেডিট হচ্ছে আমার বিক্রয় হিসাব। তো দেখো লিখলাম বিক্রয় হিসাব ক্রেডিট। তো শিক্ষার্থীরা এবার টাকা দেখো কত টাকা, 15,000 টাকা। তো এখানে আমি 15,000 লিখলাম, এখানেও আমি 15,000 লিখলাম। তো দেখো এইভাবে আমার কিন্তু 6 তারিখের কাজটা শেষ। তো শিক্ষার্থীরা 6 তারিখের পরে কয় তারিখ বলেছে, 6 তারিখের পরে শিক্ষার্থীরা আমাদের বলেছে দেখো 17 তারিখ। 17 তারিখে কি বলেছে দেখো, তো আমি লিখি যে 17 তারিখ নগদে পণ্য ক্রয়। নগদে পণ্য ক্রয় শিক্ষার্থীরা এই লেনদেনটা খুবই সহজ এবং কমন লেনদেন, বারবারই আসে নগদে পণ্য ক্রয়। তোমরা টাকা আসলো না গেল এই দুইটা টপিকের মাধ্যমে কিন্তু বের করতে পারো। দেখো নগদে পণ্য ক্রয়, টাকা চলে গেল, আর টাকা চলে গেলে আমরা কি করব, নগদান হিসাবকে ক্রেডিট করব, আর টাকা আসলে নগদান হিসাবকে আমরা কি করব, ডেবিট করব। তো যেহেতু নগদে পণ্য ক্রয় 35,000 টাকা আমাদের টাকা চলে গেছে, তার মানে আমরা নগদান হিসাব করব ক্রেডিট, আর ক্রয় হিসাবটাকে করব আমরা ডেবিট। তো আমরা লিখবো এখানে ক্রয় হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। তো শিক্ষার্থীরা দেখো তো ক্রয় হিসাব কত টাকা, দেখো এই যে 35,000 টাকা, তো লিখলাম আমি এখানে 35,000 টাকা, এখানেও লিখলাম 35,000 টাকা। তারপরে এই মাথা থেকে মাথা ঘরটা টেনে দিল, 17 তারিখের কাজও শেষ। এবার হচ্ছে 19 তারিখ, দেখো 19 তারিখে কি বলেছে, কেক বিক্রয় করেছে 60,000 টাকা। শিক্ষার্থীরা এই লেনদেনটা কি নগদে সংগঠিত হয়েছে না বাকিতে সংগঠিত হয়েছে? এটা নিশ্চয়ই নগদে সংগঠিত হয়েছে, কারণ এখানে কোথাও প্রতিষ্ঠানের নাম লেখা নাই বা ধারে বাকিতে এই কথাগুলো লেখা নাই। তার মানে কেক বিক্রয় 60,000 টাকা, এটা হচ্ছে আমাদের নগদ নগদ ভিত্তিক লেনদেন। আর নগদ ভিত্তিক লেনদেনের একটা পক্ষ অবশ্যই নগদান হিসাব, যেটা হয় ডেবিটে বসে নয়তো ক্রেডিটে বসে। যদি আমাদের কাছে একটু আগে আমরা এই যে আহ, আমরা একটু আগে যে 17 নাম্বারটা করার সময় দেখেছি যে আমাদের কাছে যদি টাকা আসে তাহলে আমরা নগদান হিসাব করব ডেবিট, আর যদি টাকা চলে যায় তাহলে আমরা নগদান হিসাব করব ক্রেডিট। তো এই ক্ষেত্রে দেখো 19 তারিখে কি হয়েছে, কেক বিক্রি করেছে 60,000 টাকা, আমাদের কাছে টাকা এসেছে, টাকা আসার মানে কি আমরা নগদান হিসাব করব ডেবিট, আর বিক্রয় হিসাবটাকে করব আমরা ক্রেডিট। তো আমি লিখি এই যে 19 তারিখ নগদান হিসাব ডেবিট, নগদান হিসাব ডেবিট, আর কি ক্রেডিট, তাহলে ক্রেডিট হচ্ছে বিক্রয় হিসাব ক্রেডিট, বিক্রয় হিসাব ক্রেডিট। দেখো খুব সহজ অঙ্ক, ডেবিট ক্রেডিট বের করা খুবই সহজ এবং খুব সহজ অঙ্ক। কত টাকা, 60,000 টাকা, 60,000 টাকা। তো 19 তারিখের পরে কয় তারিখ রয়েছে দেখো, 19 তারিখের পরে রয়েছে 28 তারিখ এবং সর্বশেষ আইটেম, মালিক নিজ প্রয়োজনে ব্যবসা থেকে উত্তোলন করেন 4,500 টাকা। শিক্ষার্থীরা মালিক ব্যবসা থেকে যখন টাকাটা নিয়ে গেল তাহলে কি ব্যবসা প্রতিষ্ঠানের টাকা আসলো না গেল? নিশ্চয়ই টাকা চলে গেল। আর একটু আগে বললাম টাকা চলে গেলে তোমরা নগদান হিসাব করবে কি, ক্রেডিট। তাহলে দেখো নগদান হিসাব যদি ক্রেডিট হয় তাহলে ডেবিট কি হবে, এখানে ডেবিট বা আসল কথা বা মূল কথা হচ্ছে উত্তোলন। তাহলে এই 28 তারিখে কি হচ্ছে, 28 তারিখে হচ্ছে উত্তোলন হিসাব ডেবিট, উত্তোলন হিসাব ডেবিট। আর যেহেতু মালিক টাকা নিয়ে গেল তার মানে নগদান হিসাব কি হবে, নগদান হিসাব ক্রেডিট। শিক্ষার্থীরা এই দেখো লিখে দিলাম ডেবিট এবং ক্রেডিট। কত টাকা, 4,500 টাকা, এই 4,500, 4,500। তো এবার আমি ঘরটাকে ক্লোজ করে দিব, আর আমার অঙ্কটা এখানেই শেষ হয়ে গেল।
তো শিক্ষার্থীরা, আশা করি তোমরা খুব সহজে আজকের ক্লাসটা বুঝতে পেরেছো। তারপরেও যদি তোমাদের কোনো কনফিউশন থেকে থাকে, তোমরা ভিডিওটি একটু টেনে দেখো অথবা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। ধন্যবাদ সবাইকে।